উপন্যাস প্রেমঘোর লিখেছেন নার্গিস সুলতানা রিপা। পর্ব ৬৬। কিছুক্ষণ নীরব থেকে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলা শুরু করে রাফসা। দিদি ইচ্ছে করেই নৌসিনের সাথে এমনটা করেছে আজ। আর মনে আছে তোমার, নৌসিন যে অন্ধকারে থাকার কারণে কত বড় সমস্যায় পড়েছিল নৌসিন। সেদিন তুমি প্রশ্ন করেছিলে যে সব ঠিক করার পরও লাইট কী করে নিভে যেতে পারে। উত্তরটা আমি সাদাদের কাছ থেকে পেয়েছিলাম। দিদি ইচ্ছাকৃতভাবে সে কাজটাও করেছিল। সোজা হয়ে বসে সাদ। মানে? হ্যাঁ, দিদি সজ্ঞানে সাদাদের রুমে সব লাইটিং কানেকশন কেটে দিয়েছিল, যার কারণে এসি চলছিল সেদিন, কিন্তু একটা ভাল্বও জ্বলছিল না। আর শুধু তাই না, কাজটা করার পর নৌসিনকে নিয়ে যখন হাসপাতাল থেকে বাসায় আসা হলো, সাদাত ওদের রুমের বারান্দায় রিদির নিজের হাতে লেখা একটা চিরকুট পায়, যেখানে রিদি নিজের কাজের স্বীকারোক্তি দিয়েছিল। নিজেই মহাখুশি প্রকাশ করে। সাদ অবাক না হয়ে পারছে না যে রিদিকে এত কাছ থেকে এতদিন ধরে চিনে সে এমন কোনো কাজ করতে পারে। মাথায় ধরছে না সাদের। আর এসব কিছুর মূল হলো সাদাত। কথাটা শোনা মাত্রই বিশাল একটা শক খায় সাদ। ভাবাচাকা খেয়ে প্রশ্ন করে রাফসাকে, কি বলছো তুমি? হ্যাঁ, আমি একদম ঠিক বলছি। রিদি সাদাতকে ভালোবাসে। চমকে ওঠে সাদ। হোয়াট? অবাক হচ্ছ তো? আমিও হয়েছিলাম, তবে আমার অনেক আগে থেকেই রিদি ব্যাপারটা ভালো লাগতো না। সবসময় সাদাদের সামনে নিজেকে তুলে ধরা, সাদাদের গা ঘেঁষে চলা। প্রথম আমি এটা ভেবেছিলাম যে দুজন সমবয়সী, তাই হয়তো এত কাছাকাছি। কিন্তু একসময় বুঝলাম যে না, ওদের সম্পর্কটা একপাক্ষিক। মানে আমি কোনোদিন এটা দেখিনি যে সাদাত ইচ্ছে করে হৃদের সাথে কথা বলছে বা ওর পাশে বসছে। ইভেন সাদাত তো সবসময় হৃদের থেকে দূরে থাকার চেষ্টা করে। তখন আমার মনে হচ্ছিল নিশ্চয়ই হৃদি আর সাদাদের মধ্যে কোনো গণ্ডগোল আছে। আর সেদিন নৌসিনের বাড়ি থেকে লোক আসে ওদের বিয়ের দিন তারিখ ঠিক করতে। ওই দিন তো হৃদের মুখটা দেখার যোগ্য ছিলই না। বিয়ের দিনও সবার সামনে ভালো থাকার চেষ্টা করলেও পারেনি। আর তারপর থেকে তো জানোই, নৌসিনকে একদম নিতে পারে না। আমি এসব আগে থেকে সন্দেহ করলেও ঠিকঠাক কিছু জানতাম না। ওদের বিয়ের পর জেনেছি, যখন হৃদি বারবার সাদাতকে কাছে পাওয়ার চেষ্টা করত আর সাদাত সবসময় বাধা দিত। আগের মতো করে, কিন্তু হৃদি বোকার মতো নৌসিনের ক্ষতি করার জন্য লেগে পড়ল। ও জানতো অন্ধকারে নৌসিনের কত কষ্ট হয়, আর এতে এ ধরনের রোগীর বিশাল বড় বিপদ হতে পারে। জেনে শুনে এই কাজ করেছে ও। আমার তো মাথায় কাজ করছে না। তুমি আগে কেন বলনি? কি বলতাম? তোমার বোনের ননদ তোমার ভাইয়ের সাথে প্রেম করতে চায় সেটা বলতাম, যেখানে তোমার ভাই ভালোবাসে অন্যজনকে। আর তার উপর সাদাত এখনও ওর ভালোবাসার মানুষকে বিয়ে করেছে। দিদি এটা কিছুতেই মেনে নিতে পারছে না। ওর তো বোঝা উচিত ভালোবাসা একজনে হয় না। আর আমাদের মনে হয় কি বলতো, রিদি ভালোই বাসে না সাদাতকে। এটা সাদাদের প্রতি ওর একটা মোহ, মিথ্যা জেদ। কোনোদিন কোনো কিছুতে হার মানেনি তো, তাই এই আবেগের কাছেও হার মানতে চাইছে না। নাহলে নৌসিনের মতো অল্প বয়সী একটা মেয়ের সাথে ও কখনো এমন করতে পারতো না। সাদ কিছু বলবে, তার আগেই ওদের মহারাজা মানে আরও কাশতে শুরু করে ঘুমের মধ্যে। কি হলো এটার আবার? ছাদের পাশ থেকে উঠে ছেলের কাছে যায় রাফসা। এখনও কাশছে। এসিটা বন্ধ করে শরীরে কাঁথা দিতে যাবে। গায়ে হাত লাগতেই গরম অনুভব করে। কপালে হাত দিয়ে চমকে ওঠে রাফসা। ও মা গো, হায় আল্লাহ! রাফসার এমন বাক্যে সাদাত আর হৃদির চিন্তা ফেলে রাফসার দিকে তাকায়।
কি হয়েছে? ছেলেকে কাঁথামুড়ি দিয়ে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা গলায় রাফসা উত্তর দিল। গা তো জ্বরে পুড়ে যাচ্ছে ছেলেটার। সাদ কপালে হাত দিয়ে দেখে, এ তো শুধু জ্বর না, বিশাল পরিমাণ জল। রাফসা তাড়াতাড়ি উঠে গিয়ে জলপট্টি দেওয়ার জন্য বাটিতে করে পানি আর রুমাল নিয়ে আসে। ছেলের মাথায় জলপট্টি দিয়ে দিতে দিতে প্রশ্ন করে সাদকে, এই তুমি কয়টা আইসক্রিম খাইছো ওকে? থতমত খেয়ে ছেলের মাথায় হাত বুলাতে থাকে সাদ। রাফসা বিরক্ত নিয়ে বলা শুরু করে, কতদিন বলেছি আইসক্রিম খাওয়ানোর কোনো দরকার নেই, খেলেই ঠান্ডা লাগে, গলা ব্যথা শুরু হয়। আমার কোনো কথা তো দামই দাও না। রুমাল দিয়ে ছেলের মুখ মুছে দিচ্ছে আর বলছে, ইস, কি জ্বরটাই না উঠেছে বাবাটার। এমন সময় কাশতে কাশতে উঠে বসে আরু। কাঁথা পেঁচিয়ে জড়িয়ে ধরে রাফসা। এই মুহূর্তে সাদাত, দিদি, নৌসিন কারো কথার সামান্য সময় নেই রাফসার কাছে। মাকে জড়িয়ে ধরে ঘুমসরে আরুপের বক্তব্য, আম্মু শীত করে। সাদাত দিদিকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। দিদি আরও জোরে জড়িয়ে ধরছে। সাদাত দাঁতের দাঁত চেপে বলল, দিদি ছাড়ো, বেশি হচ্ছে কিন্তু। সাদাত বুকে মাথা ঘেঁষে আরও শক্তভাবে চেপে ধরে বলল, না, আই লাভ ইউ জান। সাদাতের রাগ এবার চরম পর্যায়ে উঠে যায়। সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় হৃদিকে। খেয়াল করে হৃদির দিকে, তখন তো সেজেই ছিল, আর এখন শর্ট একটা টপ আর স্কিন এডাস্ট হোয়াইট প্যান্ট পরেছে, যেগুলো সাদাত একদম পছন্দ করে না। তবে হৃদি সবসময় সাদাতকে নিজের কাছে টানতে এসব পরে থাকে। কিন্তু সাদাতের যে শাড়ি পরিয়ে তা নৌসিনকে পৃথিবীর সবচেয়ে সুন্দর লাগে। কি দেখছো? তুমি এখানে কেন? যাও আমার রুম থেকে। ওহ সাদাত প্লিজ, আজ তো নৌসিন নেই, আমার থাকতে কি প্রবলেম বলো? দিদি মাথা গরম করো না আমার, যাও বলছি। তুমি কি সোজা কথা বুঝতে পারছো না, নাকি বুঝতে চাও না? সাদাত দেখো না কেমন দেখাচ্ছে আমায়। দিদি আইসে জাস্ট আউট ফর মাই রুম। দিদি আবারও সাদাতকে জড়িয়ে ধরার জন্য এগিয়ে আসলে সাদাত নিজের রাগ সামলাতে না পেরে দিদির গালে অনেক জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। পর মুহূর্তেই দিদি নিজের গালে হাত দিয়ে আবারও সাদাতের কাছে আসে। অন্য কোনো মেয়ে হলে এত জোরে একটা থাপ্পড় খাওয়ার ফলে কাঁদতে কাঁদতে শেষ হয়ে যেত। দিদিরও ভেতর থেকে কান্না আসছে, তবুও কাঁদল না। সাদাদের থাপ্পড়ের মাঝে হলেও সাদাদের স্পর্শ অনুভব করতে চায়ও। সাদাদের চোখে চোখ রাখলো দিদি। সাদাত কি করবে? একটা মেয়েকে এত করে অপমান করার পর আজ এত জোরে আঘাতও করলো। আর কিভাবে একজন মেয়ের মাথা থেকে এসব ভূত সরানো যায় সাদাদের জানা নেই। দেখো দিদি, তোমাকে ভালোভাবে বলছি, সরে যাও আমার জীবন থেকে। আমার জীবনে তোমার কোনো জায়গা নেই। আর তুমি খুব ভালো করে জানো নৌসিন আমার সব। সাদাত প্লিজ, নৌসিনের নামটা আজ নিও না। সাদাতের ঘাড়ে একটা হাত রেখে অনেকটা কাছে এসে বলল, আর শুধু তুমি আর আমি। সাদাদের অসহ্য লাগছে। মেয়েটা কি করে এত বেহায়া হতে পারে? রাগে চোখ বন্ধ করে হৃদির সব কথা শুনছে সে। নৌসিন তো অসুস্থ সাদাত, সুস্থ হতে মিনিমাম 1.5 মাস লাগবে। এই কটা দিন আমি কি পেতে পারি না? শোনো না সাদাত, তুমি এই 1.5 মাস আমার সাথে স্টে করে দেখো, নৌসিনের চেয়ে আমার সাথে বেশি সুখী হবে। সাদাত নৌসিনকে নিয়ে হৃদের মতো মেয়ের সাথে কোনো দিন কম্প্রোমাইজ করতে চায় না। আর হৃদির মুখে নৌসিনের নামও শুনতে বিষ মনে হয় সাদাদের কাছে। দিদি, নৌসিনের নাম তোমার মুখে এনো না। নৌসিনের যোগ্য তুমি হওনি এখনো, আর হবেও না কোনো দিন। দিদির চোখে মুখে রাগ ফুটে ওঠে। সাদাদের থেকে একটু দূরে গিয়ে চেঁচিয়ে উঠল, নৌসিন, কি আছে ওর মাঝে যা আমার মাঝে নেই? এনাফ হৃদি। নৌসিনের মাঝে কি আছে মানে? কি বোঝাতে চাও তুমি? দেখো সাদাত, আমি মানছি নৌসিন সুন্দরী,
কিন্তু আমি কি কম সুন্দর? বরং নৌসিনের চেয়ে গায়ের রং আমার বেশি ফর্সা। দেন ওর বড় চুল। আমার না হয় নৌসিনের মতো এত বড় গাইয়ে চুল নেই, তাই বলে আমার চুল কোনো দিক থেকে কম না। আর মোস্ট অফ অল লুক এট মি সাদাত। সাদাত অন্যদিকে তাকিয়ে আছে দেখে দিদি সাদাতের মুখ ঘুরিয়ে নিজের দিকে তাক করায়। লুক এট মি সাদাত, আমার ফিগারটা একবার দেখো। নৌসিনের ফিগার তো আমার তুলনায় কিছুই না। প্রেম মাতাল গল্পে মৌরি আপু তো বলেছিল বাংলাদেশে সব ছেলে 36 বডির ফিগার লাইক করে। আর তুমি কি যে আমি বুঝি না। নৌসিনের ফিগার 32 হবে বলে আমার মনে হয়। কি পাও ওর মাঝে? ওকে ডান সাদাত, তুমি শুধু আজ রাতে ট্রাই করে দেখো। নৌসিনকে ভুলে যাবে একদম। আমি তোমায় সব উজাড় করে দিব সাদাত, প্লিজ। আমি আর পারছি না তোমাকে ছাড়া। মাছের যেমন অক্সিজেন দরকার, আমারও যে তোমার স্পর্শ চাই সাদাত। ভালোবাসি তোমায় খুব খুব। আবারও জড়িয়ে ধরল সাদাতকে। তোমাকে ছাড়া আর প্রতিটা দিন কতটা কষ্টে কাটে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আই লাভ ইউ সাদাত, আই লাভ ইউ সো মাচ। তোমাকে ভাইয়ের বিয়েতে প্রথম দেখি তোমার প্রেমে পড়ে যায়, আর আজও বলতে পারিনি। তোমার নামটা আমার মস্তিষ্কে গেঁথে গেছে সাদাত। আর কিছু শুনতে পারছে না, মনে আছে কেউ কানে সীসা গলিয়ে ঢালছে। এই ধরনের মন মানসিকতা মেয়ের সাথে আদৌ কি কোনো কথা বলা যায়? যে মেয়ে সর্বোচ্চই কোনো ছেলের সাথে রাত কাটানোর প্রস্তাব দেয় তাকে কি মেয়ে বলে, নাকি নষ্ট মেয়ে? ভেবে পাচ্ছে না সাদাত। এ ধরনের খারাপ মানুষের সাথে কথা বলতে রুচিও বাদে। আর সে কিনা সাদাতকে জড়িয়ে ধরছে, বুকে মাথা রেখেছে, যেখানে তার পবিত্র নৌসিন মাথা রাখে। এ কথাটা ভাবতি নৌসিনের ঘুমন্ত মুখটা সাদাতের বুকের উপর রাখা দৃষ্টি ভেসে ওঠে। সারা শরীরে শিহরণ দেয়। শরীরে সমস্ত শক্তি দিয়ে নষ্ট মন মানসিকতার হৃদিকে ধাক্কা মেরে সরিয়ে দিল। তার সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায় হৃদি। হাত ধরে হেঁচকা টান দিয়ে দাঁড় করিয়ে নিল সাদাত। এতক্ষণ শুধু শুনে গেছি, এবার বলার পালা। রুমে ধমকাধমকি করলে কেউ শুনতে পারে, তাই টানতে টানতে ছাদে নিয়ে যায় হৃদিকে। এতক্ষণ একটা কথাও বলেনি দিদি। সাদাত ধাক্কা দিয়ে ছাদের কর্নারের দিকে নিয়ে গেল হৃদিকে। বলা শুরু করলো সাদাত, কি বলেছিলি তুই? নৌসিনের ফিগার, তাই না? তাহলে শোন, তোর ওই 36 ইঞ্চি সস্তা ফিগারের চেয়ে আমার নৌসিনের 32 ইঞ্চি ফিগার আমাকে পাগল করে তোলে। ওর ওই ফিগার দেখলে আমার মাথা ঘুরে যায়। নেশা ধরে আমার ওর পবিত্র শরীরে। আরে তোর এই সস্তা শরীরে তো তুই সারা বাড়ি, রাস্তা, স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস সবাইকে দেখিয়ে বেড়াস। বছরে একবার শাড়ি না পরলেও ফাল্গুনে মাথায় ফুল লাগিয়ে চুল ছেড়ে সাদা লাল শাড়ি পরে ঘুরে বেড়াস। শরীরের বড়াই করিস, রূপের বড়াই করিস, রাত কাটাতে চাস আমার সাথে। তুই জানিস টানা 4 বছর প্রেম করেছি আমার প্রাণ পাখির সাথে। বিয়ে ঠিক হওয়ার আগে মাত্র একদিন ওর চুল দেখেছিলাম। বিয়ে ঠিক হলে যাওয়ার পর যখন ভার্সিটি থেকে বাসায় ড্রপ করতাম নিজের ইচ্ছায় গাড়ির জানালাটা লাগিয়ে দিত, তারপর হিজাব খুলে চুল দেখাতো যেন আমি ছাড়া ওর সৌন্দর্য কেউ না দেখে। কত ক্যান্টিনে বসে খেয়েছি, ওর ফ্রেন্ডরা পর্যন্ত বলতো আমাকে খাইয়ে দিতে, আমার হাতে খেতে। সবসময় বলতো একবারে বিয়ের পর। নিজের ইচ্ছায় কখনো 4 বছরের মাঝে একটা দিনও আমার হাত ধরেনি, আমাকেও ধরতে দেয়নি। একদিন ভার্সিটিতে অসুস্থ হয়ে গেল, ক্লাসে শুধু সেদিন কোলে তুলে ছিলাম। নজর দেয়নি ওর শরীরে। ওর পবিত্র শরীর চোখ লাগিয়ে অপবিত্র করতে চাইনি। ভার্সিটিতে মেয়েরা নানা রঙের শাড়ি পরে, চুল সেরে সেজেগুজে বেড়ায়, কিন্তু আমার নৌসিন কখনো শাড়ি পরেনি, দেখায়নি নিজের সৌন্দর্য খোলামেলা ভাবে। রাত কাটাতে চাস আমার সাথে?
আমার নৌসিনকে আমি অনেক আগেই আমার স্ত্রীর মর্যাদা দিয়ে দিয়েছিলাম। ওই দিন শাড়ি পরতে পারত না, বন্ধুদের জোড়াজুড়িতে পড়েছিল, সামান্য একটু পেট দেখা যাচ্ছিল। আমার কথায় ঠিক করতে গিয়েও আরও গলিয়ে ফেলে। বিশ্বাস করছিল আমায়, কিন্তু ছেলে আমি, ভালোবাসার মানুষকে ওইভাবে দেখে লোভে পড়ে যায়, যৌবিকতার কাজ করে। চাইলেও পারতাম ওই রাতে ও সবটা নিজে করে নিতে। নসীনও পারত, কিন্তু ও শুধু এই জীবন না, পরকালেও আমাকে চায়। তাই সে গভীর রাতেও আমার সাথে থেকেও নিজের সতীত্ব বিলিয়ে দেয়নি। বরং আমি কিস করেছিলাম বলে কান্নাকাটি করছিল। আর তখন বাবা মায়ের সামনে আমার স্ত্রী করে নিই ওকে। আর 6 মাস পর ওর পরিবার থেকে আমার বাড়িতে নিয়ে আসি। শরীর মন দুটো জুড়েই শুধু নৌসিন। 6 মাসের যে কোনো দিনই ওর সাথে রাত কাটাতে পারতাম। বর ছিলাম ওর, কাটাইনি। তবুও কেন জানিস, ওর শরীরটাকে চায় না, আমি মন চাই আমার। আরে শরীর তো আল্লাহ সবাইকে দিয়েছে, সেটা তো সব ছেলেমেয়েদের জৈবিক চাহিদা থাকে। তাই বলে তোর মতো নষ্টাগিরি কেউ করে না। যারা করে তারা পতিতালয়ে যায়। এতই যদি পরপুরুষকে সুখ দিতে ইচ্ছে করে তো জানা পাশে তো পতিতালয়ে নাম লিখিয়ে আয়। সুখ পাবি আর দিতেও পারবি। মন শরীর দুটোই শান্ত হবে তোর। দোকানে হাত দিয়ে চেপে ধরে রিদি। ব্যাস সাদাত, ব্যাস, আর না আর না। এই সস্তা, চেঁচাবি না একদম। তোমাকে এতদিন দেখতে ইচ্ছে করতো না, আজ থেকে তোকে ঘৃণা করি। আমি ঘৃণা করি। নৌসিনের সাথে তুলনা করিস, নৌসিনের নখের যোগ্য কোনো দিন হতে পারবি না। এখনো সময় আছে, তওবা কর। আমার নৌসিন বলে আল্লাহ সব ক্ষমাশীল। আমিও তাই বিশ্বাস করি। সময় আছে, ভালো হয়ে যা। এই শরীরের ক্লেবেজ মানুষকে না দেখিয়ে হাজব্যান্ডের হকটা ঢেকে রাখ। সুখটা হাজব্যান্ডকে দিস। চলে যাওয়ার জন্য পাবারতে গিয়ে আবারও কী ভেবে হৃদির সামনে এসে দাঁড়ায়। আরেকটা কথা, বললি না 1.5 মাস লাগবে নৌসিনের সুস্থ হতে? 1.5 মাস কেন, 1.5 যুগও যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, তাহলেও আমি শুধু ওকেই ভালোবাসবো। ফিগার যদি শুকিয়ে 28ও হয়, ওই ফিগারেই সব ভালোবাসা উজাড় করে দেব। পবিত্র ও ভালোবাসতে জানেও। আর শোন, তুই তো এগুলো শুনতে চাস, স্বামী স্ত্রীর বিষয়। আল্লাহ কাউকে বলতে না করছে, তবুও শোন। বললি না আমাকে নৌসিনের চেয়ে বেশি সুখ দিবি? পারবি না, কোনো দিন পারবি না। বয়সে অনেক বড় ওর আমি, শারীরিক গঠনেও ওর চেয়ে স্ট্রং অনেক। যেদিন আমার কাছে নিয়ে সবটা বিলিয়ে দিয়েছিল মেয়েটা, খুব কষ্ট হচ্ছিল ওর। একসময় সহ্য করতে না পেরে কেঁদেও ফেলে, তবুও সরিয়ে দেয়নি। ব্যথাতেই সুখ করে নিয়েছিল। হারিয়ে গেছিল আমার সাথে, যেটা তুই কোনো দিন পারবি না। আরে আমার তো এটা মনে হয়, তোর হাজব্যান্ড তোকে যদি সে সুখ কোনো এক সময় দিতে না পারে, তুই পরকীয়া করবি। আর আমার নৌসিন কখনো সেটা করবে না। যাকে একবার স্বামী বলে মেনেছে, যার ভালোবাসা সব বিলিয়ে দিয়েছে, সে যদি আজ থেকে সেসব দেওয়ার ক্ষমতা হারায়, তবুও আমার পাশে আমার বুকে মাথা রেখে ঘুমাবে। ছি, আর তার সাথে কি না তুই নিজেকে তুলনা করছিস? আরে আমার নৌসিনের সম্মান নষ্ট হবে তুই যদি ওর নাম মুখে নিস। নিজের মনে সমস্ত রাগ ঘৃণা ফেলে চলে যাচ্ছিল সাদাত। হৃদি এসব কিছু শুনে পাথরের মতো দাঁড়িয়েছিল, চোখ দিয়ে অজরে পানি পড়ছিল। ছাদের দরজা খোলার সময় পেছন থেকে বলে উঠল, শেষ করে দেব তোমার নৌসিনকে, সরিয়ে দেব তোমার জীবন থেকে। আবারও ফিরে আসে সাদাত, ঠাস করে চর বসিয়ে দেয় আরও একটা। সাদাত কিছু বলার আগেই হৃদি বলা শুরু করে, হ্যাঁ হ্যাঁ, মারো, যত খুশি মারো, যত পারো অপমান করো, তবুও তোমাকেই ভালোবাসি। কেন ভালোবাসো না আমায়? বাসো না একটু? আর যদি না বাসো, তাহলে কাল তো শুধু পা পুড়িয়েছি, সে পায়ে আবার কাজ দিয়ে কেটেও দিয়েছি। এবার যখন কিছু করব, জাস্ট পুরো শেষ করে দেব আমি ওই মেয়েকে। অনেক সুখ পেয়েছে তোমার কাছ থেকে, আর না,
আর পেতে দেব না। সাদাত তো ভাবেইনি যে এই কাজটা রিদি করছে। এতটা খারাপও ভাবেনি সে রিদিকে। ছি, কোন মানুষ ইচ্ছাকৃতভাবে একটা মেয়েকে এভাবে পোড়াতে পারে? আর শুধু পোড়ায়নি, কেটেও দিয়েছে। এতটা অমানুষ রিদি। ভেবেই পারছে না সাদাত। এবার ওকে থাপ্পড় দিতেও সাদাদের ঘৃণা লাগছে রিদির মতো মেয়ের গায়ে। আর নিজের হাতটাও ঠেকাতে চায় না সাদাত। ইচ্ছে করছে খুন করে ফেলে দিতে, যার জন্য নৌসিন এতটা কষ্ট পাচ্ছে। ছি রিদি, আর কত নিচে নামবি তুই? আমি তো ভেবেছিলাম আমার নৌসিন কাজ কম করে, তাই বেসামালভাবে এই ঘটনাটা ঘটে গেছে। আমারই ভুল, ভাবা উচিত ছিল আমার নৌসিন সব কাজ দায়িত্ব নিয়ে করে। ছি, ইচ্ছে হচ্ছে তোকে খুন করে লাশটা শহরের মাঝখানে ঝুলিয়ে দিই, কিন্তু সেটাও আমি করব না। কেন জানিস? তুই যে পাপ করেছিস, তোকে খুন করলে সেগুলো দায়ভার পরকালে আমার উপর এসে পড়বে। আর আমি আমার নৌসিনকে হারিয়ে ফেলবো তখন। তাই তোর মতো সস্তা মেয়েকে মারার কোনো সস্তা ইগো আমার নেই। লজ্জা থাকা উচিত তোর। বুঝিস না কতটা ভালোবাসি আমার বউকে। ওর ভালোবাসার জন্য সব করতে পারবো। আর দূরে সরাবি আমার থেকে নৌসিনকে। তার আগে এই বাড়ি থেকে তোকে কি করে বের করতে হয় সেটা তুই দেখতে থাক। ভাবতেই পারছি না তোর মতো কেউ নাকি ওয়ালিউল্লাহ ভাইয়ের বোন, আমার বোনের ননদ। ছি, একটা পাপী তুই। সময় থাকতে পাপগুলো ঝেড়ে ফেল। যদি পারিস আমার নৌসিনের কাছ থেকে ক্ষমা চেয়ে নিস। আমার নৌসিন অনেক ক্ষমাশীল। এক নিমিষেই তোকে ক্ষমা করে দিবে। আর এক মুহূর্ত দাঁড়ালো না সাদাত ছাদের দরজাটা খুলতে। রিদি ছুটে এসে সাদাদের পা জড়িয়ে ধরল, কেঁদে দিয়ে বলল, প্লিজ সাদাত, এমন করো না। তোমাকে ছাড়া আমি বাঁচব না। বিশ্বাস করো, নৌসিনের কোনো ক্ষতি আমি করতে চাই না, কিন্তু তোমার কারণে যখন ওর মুখে হাসি দেখি, সামলাতে পারি না আমি নিজেকে। হিংসে হয় খুব। তখন পিচ্চি মেয়েটাকেই আমার কি দোষ বলো? আমি অনেক চেষ্টা করেছি তোমাকে ভুলে থাকার, কিন্তু পারিনি। সাদাত পা হোঁচট দিয়ে রিদির কাছ থেকে নিজের পা ছাড়িয়ে নিচে নামতে থাকে। আবারও সিঁড়িতে এসে সিঁড়ি আগলে দাঁড়ায় রিদি। সাদাত প্লিজ, শোনো শোনো, আমি বাপ্পি আর মমকে বলবো, ভাইয়াকেও রাজি করাবো। আমি জানি তোমার সম্পত্তি চাই না, আমি তোমাকে দিব। তোমার নিতেও হবে না। যা কিছু আছে সব নৌসিনের নামে লিখে দেব। নৌসিন সারা জীবন পার করে দিবে, অনায়াসে কোনো কষ্ট হবে না ওর। তুমি ওকে ডিপো দিয়ে আমার কাছে আসো প্লিজ। হাসলো সাদাত। পাগল হয়ে গেছে বোধ হয় সাদাদের শোকে। আরে রিদি, প্লিজ হাসিও না। তুমি ভালো করেই জানো নৌসিনের বাবা ভাইয়ের যা আছে, তোমার বাবা আর আমার বাবার 4 পুরুষের সম্পত্তি এক করলেও তার সমান হবে না। আর সে নৌসিনকে তুমি টাকা দিয়ে সুখী করতে চাও। হাসালে, সরো সামনে থেকে। রিদিকে ধাক্কা দিয়ে সরিয়ে সাদাত হাসতে হাসতে নিজের রুমে চলে গেল। এলার্মের শব্দে ঘুম ভাঙে সাদাদের। নৌসিন থাকলে নৌসিন ডেকে দিত, কিন্তু নৌসিন তো হাসপাতালে। তাই কাল রাতে ঘুমানোর আগে এলার্ম দিয়ে রেখেছিল 5টা। ফোন হাতে নিয়ে দেখল 5টা 30। তার মানে আধা ঘন্টা ধরে ফোন বেজে চলেছে। তাহলে তাকে জাগাতে নৌসিন কতটা কষ্ট হয় ভাবতেই মুচকে আসলো সাদাত। ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ল কিছুক্ষণ। একজন সার্ভেন্ট এসে কফি দিয়ে গেল। কফি মগ হাতে নিয়ে মায়ের নাম্বারে কল করলো। ফোন ধরল নৌসিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উঠে গেছো? আজানের সময়। কি করছো? এই তো আমার জানের সাথে কথা বলছি। পায়ে ব্যথা আছে? না, তবে জ্বলছে খুব। অনেক কষ্ট হচ্ছে তোমার। আমি কিছু করতে পারছি না। না, একদম বলবে না এগুলো। আমার কোনো কষ্ট হচ্ছে না। তুমি পাশে থাকলে আমার কোনো কষ্ট নেই। থাক, আর লুকাতে হবে না। মারা কোথায়? 2 মাকে বাইরে পাঠিয়েছি। কেন? আমি পাঠাইনি, আমি শুধু বলেছি
আমার ক্ষুধা লেগেছে। দুজনে পাগলের মতো কোথায় গেল? আমাকে কিছু বলল না। আমি পাঠাইনি। আমি শুধু বলেছি আমার ক্ষুধা লেগেছে। দুজনে পাগলের মতো কোথায় গেল? আমাকে কিছু বললও না। ক্ষুধা লেগেছে তোমার, ফল তো ছিল সেখানেই নৌসিন। মায়েরা কেটে দেয়নি। আমার ভালো লাগে না সাদাত। আমাকে বাসায় নিয়ে যাও। কি? প্লিজ, একটা থাপ্পড় দেব। আমি তোমাকে খাবারের কথা বলেছি, আর তুমি বাড়ি আসার কথা বলছো। তো কি করব? এখানে এভাবে আর কতদিন শুয়ে থাকবো? আজকের দিন পার হলে 3 দিন হবে। ভালো লাগছে না আমার। আসছি আমি, ফোন রাখো। না, খেয়ে তারপর আসো। নৌসিন, গ্রেপ ধোয়া আছে পাশে, খাও। ততক্ষণে আমি পৌঁছে যাব। কি হলো? আঙুর ধোয়া আছে, খাও। ভালো লাগে না আমার এগুলো। 2 মা তো গেছে, নিশ্চয়ই কিছু ব্যবস্থা করবে, সেগুলো খাবো। উফ, আপাতত তো সেগুলো খেতে পারিস। প্লিজ খাও। খাচ্ছি, বাট তুমি বাসা থেকে খেয়ে তারপর আসবে কিন্তু। ওকে রাজকন্যার মাম্মা। ইস, আহারে, দেখ। আচ্ছা রাখছি, আর খেয়ে আসছি। ওকে, লাইভে হবে ডার্লিং। টুট টুট। লজ্জা পেয়ে ফোন রেখে দিল নৌসিন। সাদাত হেসে দিয়ে কফির মগটা রেখে ফ্রেশ হয়ে একবারে রেডি হয়ে নিল। খাওয়ার জন্য নিচে নামতেই দেখলো আরুফ শার্ট প্যান্ট পরে বাইরে যাওয়ার জন্য পরিপাটি। সোফায় গালে হাত দিয়ে বসে অপেক্ষা করছে মনে হচ্ছে। কি আব্বাজান, স্কুলে যাওনি? রান্নাঘর থেকে রাফসা এগিয়ে এসে বলল। গেল কই? নতুন বইয়ের কাছে যাবে উনি। 3 দিন মিস হলো স্কুল। এই ব্যাপার? তাহলে মন খারাপ কেন? বকেছি একটু, তাই। বলছি বিকালে আমি যাব। প্রাপ্তি এসে বলল ও যাচ্ছে তোর সাথে, তাই সেও পাগল হয়ে লেগেছে যাবে। ওকে ডান, চাচ্চু ওঠো। আগের মতো বসে আছে আরও। রাফসা বলল, কি হলো, যাচ্ছিস না কেন? বকছো তো, বকা শেষ করো আগে, পরেই যাই। আরও বেশি কথা শিখে গেছো তাই না? আদর খেয়ে খেয়ে নষ্ট হচ্ছ তুমি। ভাবি বাদ দাও, খাবার দাও আমাকে। খেয়ে ওদের নিয়ে বের হব। আয় দিচ্ছি। এই মিতু, দেখতো তোর বড় ভাইজান আর প্রাপ্তি আপা কি করে, ডেকে আন ওদের। প্রাপ্তি আর আরুফকে নিয়ে সাদাত হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে নৌসিনের জন্য ওর মা আর শাশুড়ি মা ভাত, ডিম ভর্তা, সিম ভাজি, টমেটো ভর্তা, ধনেপাতা আর লেবু পাতা একসাথে ভর্তা করে নিয়ে এসেছে নৌসিনকে খাওয়ানোর জন্য। নৌসিনের চোখ তো খুশিতে টলমলো। ওর মাছ গোস্ত খেতে একদম বোরিং লাগে। এটা 2 মা খুব ভালো করেই জানে। তাই তো হসপিটালের কিচেনে গিয়ে দুজনে মেয়ে যেন নিজ হাতে এত কিছু করলেন, যেন ভাতটা একটু বেশি খায়। সাদাদের মা খাইয়ে দিচ্ছে নৌসিনকে। খুব তৃপ্তি করে গরম ভাত আর প্রিয় জিনিসগুলো খাচ্ছে নৌসিন। পাশে পাশে ওর মা। মেয়ে যেন ফলমূল ধুয়ে কেটে রাখছেন। আর খাবো না মা। সে কি বৌমা, এতটুকু হলে হবে না? হবে না মা, 2 দিনের জ্বরে মুখ শুকিয়ে গেছে। এইটুকু ভাত না খেলে কি করে হয় বলো তো? দেখি হা করো। কি আর করার, জোর করে আরও অনেকগুলো ভাত খাইয়ে দিল বেচারিকে। সাদাত, প্রাপ্তি, আরু সবাই একসাথে কেবিনে ঢুকে। সাদাত এসে নৌসিনকে ওষুধগুলো ঠিকঠাক মতো খাইয়ে দিল। আরুপ তো নৌসিনকে পেয়ে সে কি আদর, জড়িয়ে ধরে গালে গলায় হাত বুলিয়ে চুমু খেয়ে সে এক বিশাল কারবার। সবাই চলে গেলে শুধু সাদাত রয়ে গেল। আরুপ যেতেই চায়নি, তবুও বাচ্চাকে হসপিটালে রাখা ঠিক না। তাছাড়া পুরো পা রোগী, কেবিনে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া, অনেক কিছু সমস্যা। সাদাত নৌসিনকে বসিয়ে চুলগুলো আঁচড়িয়ে সুন্দর একটা বেনুনি করে দিল। সেভলন দিয়ে নিজেই পা পরিষ্কার করে দিচ্ছে। আর ব্যথায় নৌসিন আহু করছে। চোখ দিয়ে পানিও আসছে। কাজ শেষে চোখের পানি মুছে দিয়ে 2 চোখের পাতায় চুমু এঁকে দিল সাদাত। নৌসিন সাদাতকে টুলে বসতে না দিয়ে ওর বেডে বসিয়ে হাত রেখে বলল, বাসায় যাব।
সাদাত এক হাত জড়িয়ে ধরে জবাব দিল, না বাবুর মাম্মা, পায়ের অবস্থা ভালো না যে। কি হয়েছে তাতে? বাসায় গিয়ে ট্রিটমেন্ট নেব। পাগলি, বাসায় আর হসপিটাল এক না, আমি আছি তো এখানে। তাহলে? উফ, ভালো লাগে না আমার। কোনো কথা বলো না তুমি, খালি জোর আর জোর। সাদাত নৌসিনের কপালে একটা চুমু এঁকে দিয়ে দুগালে হাত রেখে বলল, তা তো একটু করবই জান। বলে সাদাত হেসে দেয়। নৌসিনও মুচকি হাসল। দুপুরের দিকে সাদ ফোন করে রিদিকে। অফিস থেকে বাসায় আসতে বলল। অলিউল্লাহকে ছেলের ছবি অলরেডি পাঠিয়ে দিয়েছে সাদ। ছেলে দেখতে শুনতে মাশাল্লাহ। সাদ বললে কখন বাসায় আসতে, রাজি হতো না রিদি। অলিউল্লাহ আদেশ করায় বাধ্য হয়, বাসায় আসতে হচ্ছে। রাফসা রাফসা সোফায় বসে হাঁক ছাড়ছে সাদ। রান্নাঘর থেকে জলদি ছুটে আসে রাফসা। কি হয়েছে? আর তুমি বাসায় এখন আসবো না নাকি? তা কখন বললাম আমি? তুমি তো লাঞ্চ করো না বাসায় আজ, হঠাৎ দুপুরে আসলে তাই বললাম। কথা ফুটলো তাহলে মুখে, বের করে বলল সাদ। কি বলো ফিসফিস করে। সাদ আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই, তাই টান দিয়ে রাফসাকে নিজের কোলে বসিয়ে নিল। শাড়ির আঁচল কোমরে গোজা ছিল তাই পেটটা একটু বেরিয়ে আছে। হাত চেপে ধরল সাদ রাফসার পেটে। আরে কি করছো? ড্রয়িং রুম এটা। ঘাড়ে মুখ গুজে সাদ জবাব দিল, তো ছাড়ো, কেউ দেখে ফেলবে। আগে বলো কাল থেকে কথা কেন বলছিলে না? ইচ্ছে হয়েছে তাই। ছাড়ো তো। উফ, ছাড়ছি না, আগে বলো। ভালো হবে না কিন্তু, ঠিক করে নেব আমি। কেউ এসে যাবে তো সাদ। বলো আগে, এড়িয়ে কেন যাচ্ছিলে কাল থেকে? ছাড়ো তো। তুমি তোমার ধোঁয়া নিয়ে থাকো, আমার চেয়ে ধোঁয়াই বেশি প্রিয় কিনা তোমার। আর শোনো, ছেলের সামনে যদি আর কোনো দিন ওইসব আজে বাজে জিনিস বের করো না, তো তোমার একদিন আর আমার যতদিন লাগে। আরে একটুই তো, তাই এত রাগ করার কি আছে? এই ছাড়ো তো, বললাম তো তুমি। একটু খাও আর সারাদিন খাও, কোনো আপত্তি নেই আমার, বাট আমার ছেলের সামনে না। আর কি বলছো তুমি? কি বলছো তুমি ওকে? ছোটরা খায় না, বড়রা খায়। তার মানে আরেকটু বড় হলে সে খাবে। কেন খাবে না? তার বাবাই তো বলেছে বড় হলে সিগারেট খাওয়া যায়, তাই না? সাদ আরও শক্ত করে জড়িয়ে ধরল রাফসাকে। ঘাড়ে থুতনি রেখে বলল, 1 মাস পর ওই দিন একটু খেয়েছিলাম, বুঝতে পারিনি আরও পেত তাড়াতাড়ি। আইসক্রিম শেষ করে ফেলবে, তাই ওকে সামাল দিতে বলে ফেলেছিলাম। আচ্ছা, আর ছেলে যেন আমাকে না বলে, তাই তাকে ঘুষ খাওয়া শিখালে। বড় হয়ে কর্মক্ষেত্রেও অন্য আর নিজের দোষ ঢাকতে ঘুষ ব্যবহারের সুযোগ করে দিলে। হোয়াট? এখানে ঘুষ কোথা থেকে আসলো? ছেলেকে 3টা আইসক্রিম খাইয়ে আমার কাছ থেকে কথা গোপন করা শিখিয়েছ। এটা ঘুষ না। ও তো ছোট, ঘুষের কি বোঝে? হ্যাঁ ছোট, তাই বলছি। বড় হল তো শেখানোর লোভটা থেকেই যায়, তাই না? ওকে ওকে, আই অ্যাম সরি। আমার ছেলেকে নেক্সট টাইম আর এমন কিছু বলো না, অ্যান্ড করবও না। মনে থাকে তোমার? আজব সব প্রেম ছেলের জন্য, তাই না? কতদিন দুপুরে আসি না বাসায়, কোথায় একটু আমার সাথে প্রেম করবা তা না, শুধু ছেলে আর ছেলে। আগে জানলে নিতামই না। এই কি বললে তুমি? নিতে না মানে? তোমার কাছে বোঝা মনে হচ্ছে ওকে। আরে সেটা কখন বললাম? আমি তো এটা বলতে চেয়েছি আগে জানলে মেয়ে নিতাম। উফ, খালি মেয়ে আর মেয়ে। তোমার সাথে কথা বলাটাই আমার বেকার। ছাড়ো বলছি। সাদ এক চুলও নড়ল না। রাফসার পেটে আরও চাপ দিয়ে বলল, রাফসা ডার্লিং, শোনো না, একটা রাজপুত্র তো আছেই তোমার, রাজ্য আরেকটা রাজকন্যা চাই আমার। আব্বু, রাজকন্যা কি? সিঁড়ি দিয়ে নামছে আরও। শুনতে পেয়েছিল বাবার বলা শেষ কথা, তাই প্রশ্ন করে বসল। সামনে আরবকে দেখে নিজেকে ছাদের থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হলো রাফসা। আরব এতক্ষণ খেয়াল না করলেও সামনে এসে দেখল
যে ওর মা তার বাবার কোলে বসে। আম্মু, তুমি আব্বুর কোলে না তো। আব্বু, তুমি তো আম্মুর কোলেই বসে আছো। এদিকে আসো, তুমিও তোমার আম্মুর কোলে বসো। তারপর আমি বলছি। দৌড়ে আসে আরও ছাদের কথায়। সোফার উপর পা রেখে মায়ের কোলে চড়ে বসে। কি সুন্দর বসার জায়গা। সোফার ওপর ছাদ, ছাদের কোলে রাফসা, আর তার কোলে আরুফ। আরুফ, উঠো আব্বু। আমি উঠব। আম্মু, মজাই তো লাগছে আমরা তিনজনে। আরুফ বাবা, তোমার মা যা ভারী। সাদের কথায় চোখ রাঙিয়ে পেছন ফিরে তাকায় রাফসা। হাসলো সাদ রাফসার অগ্নিদৃষ্টিতে। আরুফও হেসে দেয়। আব্বু, আম্মু যে বড়, তাই তো ভারী। এই শর্ত, বাপ বেটার রং লেগেছে মনে। আরুফ মুখটা একটু ঘুরিয়ে নরম দু হাতে ওর মায়ের গালে হাত বুলিয়ে বলল, রাগ করে না সোনা। সাদ রাফসা দুজনই হা। আরুফ তার মায়ের দুগালে চুমু দিয়ে আবারও বলল, বেস্ট আম্মু, আই লাভ ইউ মা। রাফসা সলসা চোখে মিষ্টি এসে ছেলের মাথায় হাত বুলিয়ে সারা মুখে চুমু এঁকে দিল। রাগ করিনি সোনা, তোমরাই তো আমার সব। তোমাদের উপর রাগ করতে পারি বলো। আরুফ আবারও হেসে দেয়। দেখছো আব্বু, আম্মু রাগ করেনি। তুমিও আমার মতো আদর করে দাও, তাহলে দেখবা তোমার সাথেও আর রাগ করবে না। করো করো, সুযোগ পেয়ে গেছে সাদ। হাতছাড়া করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু বাস তো রাফসার মাথায়। বাপের সামনে ছেলে আদর খাওয়া যায়, কিন্তু ছেলের সামনে ছেলের বাপের আদর নবম আসমানের ব্যাপার। না না, তার দরকার নেই আব্বু। তুমি করেছো তো তাতেই সবার উপর রাগ কমে গেছে। ইজ নট ফেয়ার রাফসা, একজনের আদর হয় নাকি? আমার আদরটাও তো দরকার। রাফসা ছাদের পেটে কোনোই মারে। চোখ বেটে তাকালো। মাথা গেছে মনে হয় ছাদের। ছেলের সামনে কি না কি বলে। দেখি বাবা সরো, রান্না পুড়লো মনে হয়। আরে উঠুক, এ তো তারা কিসের? ধুর ছাড়ো তো, বাপ বেটাই বসো। রাফসার জোড়াজুড়িতে আরও উঠতে বাধ্য হলো। আর ছাদেরই বা কী করার? ড্রয়িং রুমে তো রোমান্স করা যাবে না। যেটুকু করেছে সেটুকুই এনাফ, তাই ছেড়ে দিল। রাফসা রান্নাঘরের দিকে যাচ্ছে। আরুফকে কোলে নিয়ে আবার ডাকা শুরু করলো সাদ। আরে আসল কথা তো শোনো। রান্নাঘরে যেতে যেতেই রাফসা উত্তর দিল, বলো শুনি। বাসায় মেহমান আসছে বিকালে। দাঁড়িয়ে যায় রাফসা। আজ আবার কে আসবে? মানে রিদিকে দেখতে। রাফসা দ্রুত ছাদের সামনে আসে। কি? হ্যাঁ, বিকালে কিছু লোক আসবে। কিছু লোক বলতে ছেলে, ছেলের মা আর বোন। অবাক হচ্ছে রাফসা। বিকালে বাড়ির একটা মেয়েকে দেখতে আসবে, আর এই খবরটা নাকি দুপুর 1টার পর দিচ্ছে সাদ। তার উপর বাড়ি যাওয়া অবস্থা। সাদ, তোমার মাথা কি ঠিক আছে? বিকালে মেয়ে দেখতে আসবে, আর তুমি এটা এখন বলছো আমায়? আজব। আরুপ আব্বু, তুমি ওপারে যাও তো সোনা। আট করো যাও। ওকে আম্মু। সাদ, তুমি ঠিক আছো? বাসায় এই অবস্থা, আর তুমি মেয়ে দেখানোর লোক আজকে বাসায় আনছো। তুমি তো কালকে বললে। উফ, কালকে বলছি আর আজই। ভালো ছেলে। রিদিও চেনে। আর আমি সব শুনে যত তাড়াতাড়ি সম্ভব রিদির বিয়েটা দিতে চাই। ওয়ালিদ নিপা ওদের বলে দিয়েছে। মামুনির নিপার মেয়ে। এক্সাম শেষ হলেই যেন দেশে ফিরে। 1 মাস পর নয়, এক্সাম শেষ হতে মানে আর 14 দিন পর ওরা দেশে ফিরবে। তাই বলে আজ পাত্রপক্ষ মা বাবা জানে, আর দিদি তো বাসায় নেই। বাবাকে আমি বলে এসেছি বাবা 3টার আগে চলে আসবে, আর কাকাকে বলে রেখেছি এখন তুমি মা আর কাকিমণিকে বলবে। আর রিদি, রিদি অফিস থেকে আসছে তুমি বললে আরও রাজি হয়ে গেল। পাগল, এই চিনছো ওকে? আমার ধারধারার মেয়ে নাকি ও? এ বাড়িতে থাকে, তাই জাস্ট ফর্মালিটিটুকু পালন করে। অলিদ বলায় আসছে, আসছে অফিস থেকে। ও, তা এই কথাটা আমাকে সকালে তো বলা যেত নাকি? এখন আমি কোনটা ছেড়ে কোনটা করব? কম কাজ,
তার উপর মেয়েবাড়ি বলে কথা, কম খাতির করতে হবে। সার্ভেন্ট কম আছে, তোমায় কেন এত চাপ নিতে হবে? আর তুমি খুব ভালো করেই জানো তোমার এই সারা বাড়ির কাজ, রান্নাবান্না আমি মোটেও এলাও করি না। হয়েছে, আমি গেলাম বলি রাফসা উঠে চলে গেল। কারণ সাদ কখনো চায় না রাফসা এত কাজ করুক, কিন্তু রাফসা নিজের ভালো লাগা থেকেই সব করে। এখানে আরও একটা সময় থাকলে সাদ কথা আরও পেঁচাবে, যার ফলে রাফসার আর লাঞ্চ করা হবে না। তাই একরকম পালিয়ে এলো সাদের কাছ থেকে শরীফ চাচাকে লম্বা একটা লিস্ট দিয়ে। তৎক্ষণাৎ বাজারে পাঠিয়ে দিল। মা আর কাকিকে রান্নাঘরে ডেকে এনে মেহমানের কথা বলায়। ওরা তো অবাকের ওপর অবাক। সব সার্ভেন্টকে কাজের করা অর্ডার দিচ্ছে সাদের মা। এদিকে রিদিও বাসায় এসে গেছে। রাফসা 2-3টা সার্ভেন্ট একসাথে লাগিয়ে দিয়েছে ড্রয়িং রুম পরিষ্কার করা আর গোছানোর জন্য। প্রাপ্তির মা আর সে তো কি ছেড়ে কি করবে ভেবেই পাচ্ছে না। মেয়ে দেখতে আসলে কি কম কাজ, আর সেদিকে যাকে দেখতে আসবে সে তো